সুধীমণ্ডলী, আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশ্ব সিলেট সম্মেলন 2021-এ। সিলেট বিশ্ব সিলেট সম্মেলন কোনো প্রতিষ্ঠান নয়, এটি একটি আন্দোলন। সারা বিশ্বে সিলেটকে যারা বুকে ধারণ করে, সিলেটের ঐতিহ্যকে যারা প্রাণে ধারণ করে, তাদের একটি আন্দোলন এই সিলেট আন্দোলন। আমাদের আজকের এই সেশনটি, বিশ্ব সিলেট সম্মেলনের এই সেশনটির বিষয় সিলেটের সাহিত্য সংস্কৃতির প্রসার, প্রতিবন্ধকতা ও প্রস্তাবনা। আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে অংশগ্রহণ করার জন্য। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমাদের সাথে যারা অতিথি হিসাবে অংশগ্রহণ করবেন, আমি সংক্ষেপে তাদের পরিচয় একটুখানি দিয়ে নিচ্ছি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শ্রী অমলেন্দু চক্রবর্তী। উপস্থিত থাকবেন জনাব আবুল ফতিহ ফাত্তা। উপস্থিত থাকবেন সিলেটের আরেক স্বনামধন্য ব্যক্তি জনাব আবুল ফতিহ ফাত্তা। উপস্থিত থাকবেন জনাব ভীষ্মদেব চৌধুরী, সিলেটের আরেকজন কৃতি সন্তান। আমি আমার এই অতিথিবৃন্দকে আজকের এই সিলেটের সাংস্কৃতিক প্রতিবন্ধকতা ও প্রস্তাবনা বিষয়ে তাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য, এই অনুষ্ঠানে আসার জন্য, সময় দেওয়ার জন্য প্রথমেই স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি অতিথিদেরকে অনুষ্ঠানে যুক্ত করার জন্য অনুরোধ করছি। আমরা ভীষ্মদেব স্যারকে পেয়েছি। নমস্কার স্যার। স্যার, আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে। নমস্কার। নমস্কার স্যার। আমি ভীষ্মদেব স্যারের একটু পরিচয় দিয়ে নিচ্ছি। পিতা শ্রী অবনীকান্ত চৌধুরী এবং মাতা শ্রীমতী পারুল চৌধুরীর কনিষ্ঠ সন্তান ভীষ্মদেব চৌধুরী। জন্ম 1957 খ্রিস্টাব্দের 30 নভেম্বর। ভীষ্মদেব চৌধুরীর জন্ম সিলেটের তোপখানায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে শিক্ষকতা পেশায় যোগদান করেন। 1995 খ্রিস্টাব্দে তারাশঙ্করের উপন্যাস সমাজ ও রাজনীতি শীর্ষক অভিসন্দর্ভের জন্য তিনি ডক্টরেট উপাধিতে ভূষিত হন। তিনি বাংলা বিভাগের চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। তার রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো জগদীশ গুপ্তের পত্র, পঙ্কজ, বাংলাদেশের সাহিত্য গবেষণা ও অন্যান্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এই চেয়ারম্যান ভীষ্মদেব চৌধুরী বর্তমানে বাংলা বিভাগে অধ্যাপক পদে কর্মরত আছেন। স্যারকে আমাদের এই আয়োজনে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আমাদের আজকের বিষয় সিলেটের সাহিত্য সংস্কৃতির প্রসার, প্রতিবন্ধকতা ও প্রস্তাবনা। তো আমরা জানি যে আপনার জন্ম সিলেটে হলেও দীর্ঘদিন আপনি সিলেট থেকে বিচ্ছিন্ন আছেন, ঢাকাতেই বসবাস করেন। আমরা আপনার কাছে সিলেটের অতীত ঐতিহ্য, আমরা জানি যে হাসন রাজা, বাউল আব্দুল করিম, হেমাঙ্গ বিশ্বাস, এরকম অনেক কৃতি সন্তানের জন্মভূমি এই সিলেট। তো সিলেটের অতীত ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য চর্চা নিয়ে যদি আপনি কিছু আলোকপাত করেন আজকের এই অনুষ্ঠানে। আমি কি এখনই শুরু করব? হ্যাঁ স্যার, শুরু করুন। কতক্ষণ সময়ের মধ্যে আমাকে শেষ করতে হবে? সময় আপনি বলুন স্যার, আমি আপনাকে মানে বলে দেব, আপনি অন্ততপক্ষে 10 মিনিট বলবেন আর কি আমাদের উদ্দেশ্যে। ঠিক আছে। আমি যারা এই ভার্চুয়াল মাধ্যমে এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে এই ঢাকা থেকে এই অকাল বৃষ্টি স্নাত কার্তিকের এই সন্ধ্যা উত্তর সময়ে শুভেচ্ছা জানাচ্ছি। আমার জন্মস্থানের কথা বলা হয়েছে,
তোপখানা, এটা ঠিক সুরমা নদীর উত্তর পাড় ঘেঁষে এই পাড়া। কাজেই জন্মের পর প্রথম দেখেছি সুরমা নদী। বাসা থেকে বেরিয়ে আমার এই নদীর স্মৃতিটাই আমার সিলেটের সবচেয়ে বড় স্মৃতি। নদীর পাড়ে বেড়ে উঠেছি, নদীর পাড়ে খেলাধুলা করেছি। কাজেই এই নদীর প্রভাব জীবনে, জীবন যাপনায়, ভাবনায় নানাভাবে প্রভাবিত করেছে। তো আমার জন্মের সময়ের কথা বলেছেন, আমার জন্মের ওই সময়ের সঙ্গে এই দেশে সামরিক শাসন জারি হওয়ার একটা ইতিহাস যুক্ত। তো আমরা আসলে বড় হয়েছি 60-এর দশকেই। আমার প্রথম স্কুল জীবন, 3টি স্কুলে, সিলেট শহরের 3টি স্কুলে পড়াশোনা করেছি। স্যার কি ডিসকানেক্ট? হ্যাঁ, তুমি ফোকাস করো সাবজেক্টের উপরে, তাহলে আমাদের সময় নাই। কিন্তু স্যার কি ডিসকানেক্ট হয়ে গেলেন? বিশ্বদেব স্যার তুমি ফোকাস করবে সাবজেক্টের উপরে, কারণ সময় 10 মিনিটে তো বলতে পারবে না, সাবজেক্ট অনেক বড়। অমরেন্দু আসছেন? হ্যাঁ, উনি স্যার, অমরেন্দু স্যার একবার ফোন করেছিলেন। আর স্যার জিয়া ভাই আপনি একটু নক করেন। উনি ফোন করেছিলেন, উনি যুক্ত হয়েছেন, দেরি হচ্ছে দেখে বোধহয় আবার চলে গেছেন আর কি। আমি বলেছিলাম স্যার একটু থাকেন, আমরা যুক্ত হবো এক্ষুনি। আপনি একটু নক করলে উনি চলে আসবেন। আমরা বোধহয় স্যারের সংযোগটি হারিয়ে ফেললাম। আমাদের মধ্যে আজকে প্রধান বক্তা হিসেবে থাকবেন শ্রী অমলেন্দু চক্রবর্তী। স্যার আবার এসছেন, বিশ্বদেব স্যার। একটা যান্ত্রিক সমস্যা তৈরি হয়েছিল, যাক আমি আবার আমার কথায় চলে আসি। বিশ্বদেব, আমি জিয়াবে বলছি, ভালো লাগলো তুমি আসছো। তো 10 মিনিটের মধ্যে তুমি ওই মেইন টপিকস এর উপরে একটু বললে আমাদের। তো 60-এর দশকে সিলেট, এটি আমার স্মৃতিতে জাগরুক, এবং সিলেটের সাংস্কৃতিক যে ঐতিহ্য, এই ঐতিহ্যের আমি বলবো যে নানাভাবে উত্তরাধিকার লাভ করেছি এবং ঐতিহ্যকে নিজের মধ্যেও ধারণ করেছি। তো যেহেতু অতীত ঐতিহ্যের কথা বলা হচ্ছে, সেই অর্থে প্রথমেই আমাদের কিছু স্মৃতিচারণ করার আগেও যারা এই ঐতিহ্য নির্মাণ করেছেন তাদের প্রসঙ্গে কিছু বলা দরকার। দেশ ভাগ পূর্ব আমরা জানি যে দেশ ভাগ আমাদের সিলেট জেলাকেও বিভক্ত করেছে। তো দেশ ভাগ পূর্বকালের যে সাংস্কৃতিক ঐতিহ্য সে সম্পর্কে সামান্য দু একটি কথা আমি বলবো। যেটুকু আমি শুনেছি, সিলেট শহরে গোবিন্দ পার্কে কেন্দ্র করে সাংস্কৃতিক কর্মকাণ্ড সে সময় পরিচালিত হতো, এবং সেই সময়ে প্রথমে যারা এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদেরকে যুক্ত করেছিলেন, একটি নাম উচ্চারিত হয়েছে রুমা মোদকের কথায়, হেমাঙ্গ বিশ্বাস। হেমাঙ্গ বিশ্বাস 40-এর দশকে সিলেট শহরে প্রগতি শিল্পী সংঘ, ফেসিভ বিরোধী শিল্পী সংঘ, তারপর গণনাট্য আন্দোলন, এগুলা যে সময়ে গড়ে উঠেছে, এই সময় সিলেটে তার নেতৃত্বে একটি শিল্পী দল গড়ে উঠেছিল। এই শিল্পী দলের সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী খালেদ চৌধুরী, তোসাদ্দেক আহমেদ, অশোক বিজয় রাহা, আব্দুল গাফফার, দত্ত চৌধুরী, হেনা দাস। তারা কাছাকাছি সময়ে
সিলেটে কিছু রাজনৈতিক আন্দোলন হয়েছে, গ্রামীণ জনপদে নানকার বিদ্রোহ হয়েছে, সেই নেতৃত্ব দিয়েছেন অজয় ভট্টাচার্য। এ নিয়ে তিনি উপন্যাস লিখেছেন, তিনি এই আন্দোলনের নায়ক ছিলেন, এর ইতিহাসও তিনি রচনা করেছেন, যদিও ইতিহাসে নিজেকে তিনি একটু আড়ালে রেখেছেন। তো এই যে ঐতিহ্য, তারও আগে আমি বলবো আরো যখন রবীন্দ্রনাথ সিলেটে এসছেন, তার কাজী নজরুল ইসলাম সিলেটে এসছেন, এরা সিলেটের সাংস্কৃতিক জীবনকে আমি বলবো অনুপ্রাণিত করেছেন। এবং এইসব সংযোগ এবং এইসব উপস্থিতি সিলেটের সাংস্কৃতিক পরিমণ্ডলকে সমৃদ্ধ করেছে। এবং এই অনুপ্রেরণা সিলেটের সংস্কৃতি কর্মী, সাংস্কৃতিক আন্দোলনের অংশীদার যারা, তাদেরকে নানাভাবে প্রভাবিত করেছে। দেশ ভাগের পর পূর্ববর্তী প্রজন্মেরই যে ব্যক্তির নামটি প্রথমেই স্মরণ করতে হয়, আমিনুর রশিদ চৌধুরী, তারপর নাম করতে হয় সৈফুল আলম খান, সর্বজনাব, আমি আর জনাব বললাম না, এক নামে এই অঞ্চলের মানুষ, বৃহত্তর সিলেটের মানুষ তাদেরকে চেনে। বিশেষত অবরুদ্ধ জীবনে, সামরিক শাসনতাড়িত জীবনে আইয়ুব খান, ফিল্ড মার্শাল আইয়ুব খানের সময়ে আমরা জানি যে 1961 সালে রবীন্দ্র জন্ম শতবর্ষ, একে উপলক্ষ করে যে জাগরণ পূর্ব বাংলায় তৎকালীন ঘটেছিল, সিলেটেও তার প্রভাব পড়েছিল। এবং এই সিলেটে রবীন্দ্র জন্ম শতবর্ষ উদযাপনের পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আমিনুর রশিদ চৌধুরী, সৈফুল আলম খান, এসব ব্যক্তি। এই সময়ে যারা এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের মধ্যে সুর সাগর প্রাণেশ দাসের কথা বলবো, আমি বলবো কবি দিলওয়ারের কথা, অধ্যাপক আব্দুল আজিজ, অধ্যাপক আবুল বশর, এদের কথা, হিরণময় ভট্টাচার্য, লিয়াকত হোসেন, রাখি চক্রবর্তী, এদের যে অপেক্ষাকৃত তরুণ হিমাংশু গোস্বামী, দুলাল ভৌমিক, আকরামুল ইসলাম, এরা নানাভাবে সিলেটের সংস্কৃতি জীবনকে তাদের মেধা দিয়ে, তাদের শিল্পিত পরিবেশনা দিয়ে ঋদ্ধ করেছেন। এবং প্রজন্মের তরুণ তাদেরকে তারা অনুপ্রাণিত করেছেন। এবং এইভাবেই যে জাতীয় রাজনীতির জাগরণ ঘটল, বাঙালি জাতিসত্তাকে সামনে রেখে যে রাজনৈতিক আন্দোলন ঘটল, সেই রাজনৈতিক আন্দোলনগুলোতে সংস্কৃতি একটি বড় ভূমিকা পালন করেছে। এবং সংস্কৃতি কর্মী, বিশেষত সিলেটের সংস্কৃতি কর্মীরা সিলেটের যে রাজনৈতিক পরিমণ্ডল, সেই পরিমণ্ডলে নানাভাবে এই গণজাগরণের ক্ষেত্রে, গণ অভ্যুত্থানের ক্ষেত্রে, যে অভ্যুত্থান ঘটেছিল 1969 সালে, সেই অভ্যুত্থানে তারা প্রভাব বিস্তার করেছে এবং একটি বলবো জাগরণ সেখানে তৈরি হয়েছে। তো এদের আজকে আমি হয়তো এই বিষয়ে বলার যোগ্য ব্যক্তি নই, তারপরেও এই অনুষ্ঠানে যখন আমন্ত্রিত হয়েছে, মনে হলো যে এর সঙ্গে যুক্ত হওয়াও একটা আনন্দের বিষয়। আমার কথার মধ্যে, বলার মধ্যে অনেক নাম হয়তো অনুচ্চারিত থেকে যাবে, হয়তো এই মুহূর্তে তাদের নাম আমার মনে পড়ছে না, কিন্তু যাদের নাম মনে পড়লো না তাদেরকেও আমি স্মরণ করছি, কারণ তাদের প্রত্যেকের
অংশগ্রহণে, অনুপ্রেরণায় একটি ঋদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডল সিলেটবাসী লাভ করেছে। সাম্প্রদায়িক ওটা বিরোধী যে মানসতা, যাকে আমরা বলি সম্প্রীতি, যাকে আমরা বলি সৌহার্দ্য, এটি সিলেটের একটি সম্পদ। এই সিলেট শাহজালালের পুণ্যভূমি, হযরত শাহজালালের পুণ্যভূমি। এই অঞ্চল চৈতন্যদেবেরও পূর্বপুরুষের ভিটে মাটির দেশ। এখানে বাউলদের জীবনাচার তাদের গানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। এখানে বৈষ্ণবদের জীবাত্মা পরমাত্মা বিষয়ক যে ব্যাকুলতা, সম্পর্কের যে গভীরতা, সেগুলি তাদের গানের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। এইভাবে একটা ধর্মীয় সম্প্রীতির মধ্য দিয়ে সিলেটের জনজীবন আমি বলবো পরিশ্রুত হয়েছে, রিফাইন্ড হয়েছে, এবং এই পরিবেশের মধ্যেই আমরা আস্তে আস্তে বড় হয়েছি। এবং এই যে বড় হওয়া, এটি আমি বলবো আমাদের একটা ভাগ্যের দিক, কারণ আমরা একটা ঋদ্ধ সাংস্কৃতিক পরিমণ্ডল লাভ করেছি। আমরা এই যে এখন যে কথা বলা হয় যে ধর্ম যার যার, উৎসব সবার, এটি কিন্তু আমরা আমাদের ছোটবেলা থেকেই আমাদের জীবনে আমরা এটা কার্যকর করে এসেছি। এখন নতুন করে এই কথাগুলি বলছি বা বলতে হচ্ছে এই কারণে যে নানাভাবে নানা রকম রাজনৈতিক চিন্তা, আমি বলবো দুরভিসন্ধিমূলক রাজনৈতিক চিন্তার স্ফুরণ এখন নানা দিক থেকে ঘটছে। এইসব কারণে এগুলোকে প্রতিহত করার জন্য এই ধরনের কথা আমাদেরকে বলতে হচ্ছে। কিন্তু আমরা কিন্তু এই ধরনের পরিমণ্ডলে বড় হয়েছি, এইভাবেই আমরা ঋদ্ধ হয়েছি। 1976 সালের পর আমি আসলে সিলেট থেকে বিচ্ছিন্ন ঢাকাতেই থাকি এবং এই ছুটি ছাটায় সিলেটে যাওয়া হয়। এই কারণে মুক্তিযুদ্ধোত্তর কালের সিলেটের সাংস্কৃতিক পরিমণ্ডল সম্পর্কে একেবারে নিখুঁতভাবে আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আমি মোটা দাগে দু তিনটি কথা বলে আমার কথা শেষ করব। বিশেষভাবে আমি বলবো যে সংস্কৃতি যখন নানাভাবে আক্রান্ত হয়েছে, তখন সংস্কৃতির সঙ্গে কিন্তু রাজনীতিও যুক্ত হয়েছে এবং এটি প্রয়োজন ছিল। এই কারণে এখন সিলেটের সংস্কৃতি জগতে আমরা দেখি যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান তারা একত্র হয়েছে। এই প্রতিষ্ঠানগুলির মধ্যে নাট্যদল আছে, এই প্রতিষ্ঠানগুলির মধ্যে আবৃত্তি সংসদ আছে, এই সংগঠন এই জোটের মধ্যে শিশু সংগঠন, খেলাঘর, কচি কাঁচার মেলা, চাঁদের হাট, এগুলি আছে। এবং এইসব সংগঠন হয়তো খুব ব্যাপ্ত নয়, এদের হয়তো একটা সীমিত পরিসর, কিন্তু এই সীমিত পরিসরের মধ্যেই এরা একত্র হয়ে একটা জোটবদ্ধ একটা সাংস্কৃতিক শক্তিতে তারা পরিণত হয়েছে। এটুকু আমি বিশেষভাবে বলবো। এবং দু একজন ব্যক্তির কথা এখানে বলতেই হয়, কিছুটা নাম উচ্চারিত হয়েছে। আমি বলবো যে মুক্তিযুদ্ধোত্তর সিলেটে পরোক্ষে এবং প্রত্যক্ষে সিলেটের সাংস্কৃতিক জীবনকে যিনি বহির্বিশ্বে পরিচিত করেছেন, প্রচারিত করেছেন, এবং সিলেটের যে জনমানস এবং তরুণ সম্প্রদায় তাদেরকে প্রভাবিত করেছেন, তিনি বাউল শাহ আব্দুল করিম। এই একজন মানুষ, তিনি একজন এখন আমি বলবো সিলেটের তো বটেই, বাংলাদেশের একটা আইকনিক ফিগারে তিনি তার জীবদ্দশায় রূপান্তরিত হয়েছিলেন। আমরা হাসান রাজার কথা বলা হয়েছে, হাসান রাজার পরিচিতিও একটা বিশ্বজনীন একটা ব্যক্তি,
পেয়েছে। রাধারমণের গান যে কোনো চ্যানেল, বিভিন্ন চ্যানেল আমরা শুনি, দেশ বিদেশে নানা চ্যানেল শুনি, নানা নাটকে আমরা দেখি রাধারমণের গান ছাড়া নাটক এখন আর হয় না। এগুলি আমাদের ঐতিহ্য। কিন্তু এই ঐতিহ্যের কথা হয়তো আমরা বলি, আমরা শুনি, কিন্তু আবার যখন হেমাঙ্গ বিশ্বাসের সেই গানের কলি, যে তার যে সেই সুরমা নদীর গাংচিলের যে গান আমরা শুনি, যে তিনি কিভাবে ডানা ভেঙে কলকাতায় পতিত হলেন, সেই এর মধ্যে যে আক্ষেপ, এই বেদনা, এটিও কিন্তু একটি রূঢ় নির্মম বাস্তবতা। আমরা নানাভাবে, অমলেন্দুবাবু আসাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন, আমরা কিন্তু দুটি দেশে বিভাজিত। আমি দেখতে পাচ্ছি প্রফেসর জিয়াউদ্দিন আহমেদ, আমরা সাদিক ভাই বলেই তাকে ডাকি, তিনি নিজে মুক্তিযোদ্ধা, কিন্তু সবচেয়ে তার আরেকটি বড় পরিচয়, যে পরিচয়টাকে আমি খুব বড় করে দেখি, তিনি শহীদ নয়। তো এই যে এরা, যে ডাক্তার শামসুদ্দিন বা সাদিক ভাইয়ের মায়ের কথাও বলতে পারি, যে আমাদের সিলেট অঞ্চলে নারী শিক্ষার প্রসারে তার যে অবদান, সিলেট মহিলাকে দীর্ঘদিন তিনি অধ্যক্ষতা করেছেন। এবং এগুলি আমি প্রসঙ্গ, এরকম আরো অনেক ব্যক্তি আছেন যারা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, এবং সেই উত্তরাধিকার আমরা বহন করছি। আমি অনেক কথাই, হ্যাঁ বলেন। তোমার কথা মনে হয় যে সমস্ত দিন যেন শুনি। আমাদের যেহেতু একটা সময়ের ব্যাপার আছে, কমলেন্দু অপেক্ষা করছেন, কিন্তু তুমি এত সুন্দর করে বলছো আমাদের ঐতিহ্যের কথা, বিশেষ করে খুব সুন্দরভাবে যে সম্প্রতির কথা, এটা আমাদেরকে ধারণ করতে হবে। বিশ্ব সিলেট সময় এটাই উদ্দেশ্য। তুমি আমাদের সাথে থাকবে, তোমার কাছে আমরা আবার আসবো, কারণ তোমার এই জ্ঞান করবো কথা আমাদের শোনা দরকার। অনেক ধন্যবাদ। আমিও সবাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ স্যারকে, বিশ্বদেব চৌধুরী স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে আয়োজন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। স্যার খুব সুন্দর করে বর্ণনা করেছেন যে সিলেটের একটি অতীত ঐতিহ্য আছে, অসাম্প্রদায়িক ঐতিহ্য, এবং সিলেট থেকে যে মহান শিল্পী এবং সংস্কৃতি কর্মীদের আমরা পেয়েছি, যে গর্বিত ঐতিহ্য আমরা ধারণ করেছি। আমি জিয়া ভাইকে ধন্যবাদ জানাই এই কারণে যে তিনি সুদূর প্রবাসী থেকেও এই সিলেটকে একত্রিত করার এবং সিলেটের ঐতিহ্যকে, সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বব্যাপী আরো কিভাবে ছড়িয়ে দেয়া যায়, এই বিষয়টি নিয়ে তিনি কাজ করছেন নিবেদিত প্রাণ হয়ে। আমরা আমাদের প্রধান বক্তা আজকে যিনি থাকবেন, শ্রী অমলেন্দু চক্রবর্তী। আমি শ্রী অমলেন্দু চক্রবর্তীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি শ্রী অমলেন্দু চক্রবর্তীকে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসামের। আমি তার একটি সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিচ্ছি প্রথমেই। শ্রী অমলেন্দু চক্রবর্তীর জন্ম আসামের করিমগঞ্জে। পড়াশোনা করেছেন আসামের গৌহাটি ইউনিভার্সিটিতে। তার পিতার নাম প্রয়াত বিধুভূষণ চক্রবর্তী এবং মায়ের নাম সুকুমারী চক্রবর্তী। দীর্ঘদিন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে তিনি কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রকাশিত গ্রন্থ নলিনীকান্ত গুপ্তা and his contribution of Bengali literature, ফার্সি অহমিয়া ইংরেজি অভিধান, ভারতীয় সংস্কৃতির আলোকে প্রভাত সঙ্গীত, এবং যে গ্রন্থটি প্রকাশিত হতে যাচ্ছে শ্রী অরবিন্দ বেদের অনুরণন, শ্রী অরবিন্দ ও বেদের অনুরণন। শ্রী অমলেন্দু চক্রবর্তী গতকাল যখন তার সাথে কথা হচ্ছিল, তিনি খুব অহংকার করে বলছিলেন যে আমি সেই একমাত্র ব্যক্তি যিনি কানাডায়, আমেরিকায় যেখানেই যাই সিলেটি ভাষায় কথা বলি এবং সিলেটি ভাষায় বক্তৃতা করি। আমরা খুবই গর্বিত। আমরা জানি যে সিলেটের একটি
ঐতিহ্যবাহী ভাষা রয়েছে। সিলেটের ছিল নাগরী লিপি, একটি নিজস্ব লিপি। সিলেট ছিল সাম্প্রদায়িকভাবে এবং সাংস্কৃতিক দিক দিক দিয়ে খুবই উন্নত একটি এলাকা, যদিও সেটি একসময় আসামের অন্তর্ভুক্ত ছিল। আমাদের শ্রী অমলেন্দু চক্রবর্তী আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা। আমরা যারা এখন সিলেটের পরিচয় বহন করি এবং সাংস্কৃতিক চর্চা করি, সাহিত্য চর্চা করি, আমরা আসলে আমাদের অতীতকে নিয়েই গর্ব করি, আমাদের বর্তমানকে এগিয়ে নিতে চাই আমাদের অতীতকে ধারণ করে। জিয়া ভাই, অমলেন্দু চক্রবর্তী স্যার কি এসছেন, যুক্ত হয়েছেন? হ্যাঁ, যুক্ত হয়েছে। অমলেন্দুকে আমরা আহ্বান জানাচ্ছি তার বক্তব্য রাখার জন্য। আসলে যে বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয়, সিলেটের সাহিত্য সংস্কৃতির প্রসার, প্রতিবন্ধকতা ও প্রস্তাবনা। সিলেটের সাহিত্য সংস্কৃতির প্রসার, প্রতিবন্ধকতা ও প্রস্তাবনা। মূলত আমরা অতীতকে নিয়ে, বর্তমানকে নিয়ে কিভাবে ভবিষ্যতের দিকে যেতে পারি, আমাদের এখানে এই সিলেটের সাহিত্য সংস্কৃতির প্রসারে কি কি প্রতিবন্ধকতা আমরা মুখোমুখি হই, সেই প্রতিবন্ধকতাগুলি কাটিয়ে ওঠার জন্য, সিলেটের সাহিত্য সংস্কৃতির প্রসারের জন্য কি কি প্রস্তাবনা আমরা গ্রহণ করতে পারি, তার সামান্য। রুমা, অমলেন্দু ঢুকতে অসুবিধা হচ্ছে, তুমি আমাদের ডক্টর ফাত্তাকে দিয়ে দাও। ঢুকছেন অমলেন্দু? হ্যাঁ হ্যাঁ, ঢুকেছেন, অমলেন্দু স্যার ঢুকেছেন। স্বাগতম স্যার, আপনার একটা সংক্ষিপ্ত পরিচিতি আমি ইতিমধ্যে পাঠ করেছি। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, সিলেটের সাহিত্য সংস্কৃতির প্রসার, প্রতিবন্ধকতা ও প্রস্তাবনা। আপনি আজকে এই আলোচ্য বিষয়ের প্রধান বক্তা। স্যার কি শুনতে পাচ্ছেন আমার কথা, অমলেন্দু স্যার? আপনি আমাদের এই আলোচনার সিলেটের সাহিত্য সংস্কৃতির প্রসার, প্রতিবন্ধকতা ও প্রস্তাবনা, এই আলোচনার প্রধান বক্তা আপনি। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনার বক্তব্য আমাদের সামনে পেশ করার জন্য। আমি বিশ্বের বিভিন্ন স্থানে, বিভিন্ন প্রান্তে যারা সিলেটিরা আছেন, আমার সেই পরম শ্রদ্ধেয় সিলেটি দাদা দিদিরা, ভাই বোনরা, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি নমস্কার, আসসালামু আলাইকুম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আজকে আমাদের সামনে বসে আছেন এই সাহিত্যীয় সম্মেলনের যিনি শিরোমণি স্বরূপ, সেই জিয়া দাদাকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজকের বক্তাদের মধ্যে রয়েছেন অধ্যাপক বিশ্বদেব চৌধুরী, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। রয়েছেন পরম শ্রদ্ধেয় ডক্টর আবুল ফতেহ ফাত্তা, প্রাক্তন অধ্যাপক এমসি কলেজ। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। আজকের বিষয় হচ্ছে সিলেটের সাহিত্য সংস্কৃতির প্রসার, প্রতিবন্ধকতা ও প্রস্তাবনা। তো এখানে আমি প্রথমেই বলতে চাই যে সিলেটের সাহিত্য, কারণ আমরা সিলেটি যারা, আমরা নিজেদের বাঙালি বলে পরিচয় দেই। এখন সিলেটের সাহিত্য কি আলাদা কোনো সাহিত্য আছে? আমরা বলবো না, সিলেটের আলাদা কোনো সাহিত্য নেই। সিলেটি সাহিত্য, সিলেটের ভাষা, এটা বাংলা ভাষারই একটি অন্যতম অঙ্গ, বাংলা সংস্কৃতিরই একটি অঙ্গ। তবে একটু পার্থক্য আছে, যেটা জওহরলাল নেহেরু বলেছিলেন, সিলেটিজ আর অলসো বেঙ্গলি উইথ এ ডিফারেন্স। এই উইথ এ ডিফারেন্স যেটা, এই যে আমরা সবার সঙ্গে এক হয়েও আমাদের যে একটা আলাদা সত্তা কাজ করছে, সেটা আমি প্রথম বলতে চাই। এখন সিলেটি সাহিত্য বলতে আমরা যখনই বলবো, তখন বৃহত্তম বঙ্গের বিভিন্ন প্রান্ত সাহিত্য রচিত হয়েছে। তাহলে শ্রীহট্টীয় সাহিত্যের উপর আমরা জোর দিচ্ছি কেন? তার একটা কারণ হলো যে সিলেটের একটা নিজস্ব লিপি ছিল, নাগরী লিপি, যেটা শুধু বাংলা নয়, মিথিলা পর্যন্ত ছিল না। কারণ মিথিলাতে বিদ্যাপতি বঙ্গলিপিতে লিখেছেন। আমি বিদ্যাপতির সেই
ম্যানুস্ক্রিপ্ট আমি দেখেছি, সেখানে তিনি বঙ্গলিপিতে লিখেছেন। তাহলে মিথিলা থেকে, সেই সুদূর বিহারের মিথিলা থেকে পূর্ব ভারতে একমাত্র শ্রীহট্ট যার একটা নিজস্ব লিপি ছিল এবং নিজস্ব সাহিত্যিক সুর ছিল। যেমন আমি দেবনাগরী লিপিতে লেখা, সেই প্রাচীন যুগে লেখা অনেক কাহিনী পড়েছি, যার বেশিরভাগ আমি লক্ষ্য করেছি যে সুফি সাহিত্যকে নিয়ে লেখা। আমি যেগুলো পড়েছি, কারণ আমি ওগুলো উদ্ধার করতে পারি না, আমি দু একটা মাত্র দেখেছি, এবং সেখানে আমরা কিছু কাহিনী পাচ্ছি যেটা পুরো বঙ্গ যদি আমরা ধরি তাহলে আমরা দেখবো যে হ্যাঁ, মধ্যযুগে পশ্চিমবঙ্গ সাহিত্য রচিত হয়েছে, বৈষ্ণব সাহিত্য, মঙ্গল সাহিত্য রচিত হয়েছে, কিন্তু একটা অঞ্চলের তার অন্তরাত্মার সুর যেখানে ভাষা পেয়েছে তার নিজস্ব ভঙ্গিমায়, সেটা হচ্ছে শ্রীহট্ট। কারণ আমরা সেই নাগরী লিপিতে লেখা অনেক অনেক ম্যানুস্ক্রিপ্ট আছে আমাদের বরাক উপত্যকার হাইলাকান্দিতে, আর শ্রীহট্টে তো মানে বর্তমান বাংলাদেশের অন্তর্গত শ্রীহট্টে তো আছেই। তার মধ্যে সেই সেই ভাষায় ব্যক্ত যে বিষয়, তার সুর কিন্তু আলাদা। এই জন্যই আমরা সিলেটের সাহিত্য বলতে একটা গর্ববোধ করি। দ্বিতীয় হচ্ছে, আধুনিক যুগে আমরা যখন এলাম, আমরা দেখছি যে বাংলায় গদ্য ছিল না। প্রথম গদ্য লিখছেন ফোর্ট উইলিয়াম কলেজ, সেখানে হাঁটি হাঁটি পা পা করে বাংলা গদ্য হাঁটতে শুরু করেছেন। তারপর এসেছেন রামমোহন রায়, তারপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যকে এক গ্রানাইট পাথরের উপর প্রতিষ্ঠিত করলেন। কিন্তু আপনারা শুনলে স্তম্ভিত হবেন যে রামমোহন রায়ের পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে যিনি বাংলা গদ্যে তার প্রভাব রেখেছেন, তার মানে বাংলা গদ্যে যে গদ্য রচনায় যিনি এগিয়ে এসেছেন, তার বাড়ি শুনলে আপনারা হাসবেন। তিনি হচ্ছেন সিলেটের আমাদের জকিগঞ্জের পাশে জলঢুপ বলে একটা জায়গা আছে, সেই জলঢুপের লেখক কৃষ্ণচন্দ্র শিরোমণি, তিনি পুরানো বুধোদ্দীপনী একটা পুরাণ বাংলা গদ্যে অনুবাদ করেছেন তার নিজস্ব ভঙ্গিমায়। তার গদ্য রামমোহনের দ্বারা প্রভাবিত নয়, তার গদ্য ফোর্ট উইলিয়াম কলেজের দ্বারা প্রভাবিত নয়। আর তখন তো ঈশ্বরচন্দ্র লিখতে শুরু করেননি। তো এই জন্যই শ্রীহট্টীয় সাহিত্য বললেই আমরা একটা গর্ববোধ করি, যে আধুনিক যুগেই হোক, প্রাচীন যুগেই হোক। আমরা শুনেছি ময়মনসিংহ গীতিকার কথা। ময়মনসিংহ হচ্ছে শ্রীহট্টের একেবারে পাশের জেলা। তো ময়মনসিংহ এবং সিলেটিদের মধ্যে ভাষার অনেক মিল আছে, কিন্তু আমরা যখন সেই ময়মনসিংহ গীতিকা পড়ি তখন দেখি যে তার ভাষা পুরো সিলেটি। বিশ্রা বানাইয়া কন্যায় লাগাইল ব্যঙ্গন, সেই ব্যঙ্গন তুলিতে কন্যায় জুড়িল খান্দন। খাইন্দ নাগো সোনা কন্যা, খাইন্দ নাগো আর, এই ব্যঙ্গন বেচিয়া দিমু তোমার গোলার হার। আপনারা একটু চিন্তা করে দেখুন যে এখানে পুরো শ্রীহট্টীয় ভাষার যে আন্তরিকতা, যে সুর, সেটা এখানে ফুটে উঠেছে। আমি আরেকটা দেখাচ্ছি। নায়িকা হচ্ছে সাপুরের মেয়ে, সে খেলা দেখাতে এসেছেন। সেখানে একটা শব্দ পাচ্ছি আমরা ময়মনসিংহ। যখন নাকি বাইদ্যার সেড়ি বাসে মাইল লাড়া, বৈশা আসিল নদ্যার ঠাকুর উঠতে হইল খাড়া। দড়ি বাইয়া উঠা যখন বাসে বাজি করে, নদ্যার ঠাকুর উঠা কয় ফইয়া বুঝি মরে। এই যে উঠা কয় ফইয়া বুঝি মরে, এইটাও কিন্তু সিলেটি সুর। আমরা হবিগঞ্জ অঞ্চলে অনেক সময় দেখি, আমরা কই ফড়ি যাইব, ফড়িয়া, এগো ফইয়া। শুধু ছেড়িটা হচ্ছে ময়মনসিংহের কাজেই, এবং এটা লোকচক্ষুর আড়ালে ছিল। যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেনের প্রচেষ্টায় এই ব্যালাড যখন আবিষ্কৃত হলো, তখন ময়মনসিংহ গীতিকা নামে বা পূর্ববঙ্গীয় গীতিকা নামে প্রকাশিত হলো। তাহলে এখানেও আমরা দেখছি যে সেই ব্যালাড বা যাকে গীতিকা বলা হচ্ছে, সেখানে সিলেটের অবদান অসাধারণ। আরেকটা জিনিস লক্ষ্য করুন, 1925 খ্রিস্টাব্দে, কারণ গ্রামেগঞ্জে অনেক কবি থাকেন, আমরা জানি না
এরা স্থানীয় ভাষায় লেখেন, অন্যরা পড়ে না, কারণ ভাষা বুঝতে পারে না। 1925 খ্রিস্টাব্দের সর্বভারতীয় দর্শন সম্মেলন, যে দার্শনিক সম্মেলন হয়েছিল, যেটার মূল সভাপতি ছিলেন সর্বেপল্লী রাধাকৃষ্ণন, সেখানে একটি অনুষ্ঠানে ভাষণ দিয়েছিলেন, সভাপতির ভাষণ দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই বিশাল ভারতবর্ষ নিয়ে বলতে গিয়ে তিনি বলছেন যে এখনো বাংলার গ্রামে গঞ্জে এমন সব কবিরা আছেন যাদের মধ্যে বেদের সুর, যাদের মধ্যে সেই বৃহতের সুর বাংময় হয়ে উঠেছে বলে তিনি কোটেশন দিয়েছেন সেই অখ্যাত কবির রচনা থেকে। তিনি হলেন হাসন রাজা। এবং রবীন্দ্রনাথের এই ভাষণের পরই হুলস্থুল পড়লো যে কে এই বাংলার কবি, এবং সবার দৃষ্টি নিবদ্ধ হলো কোথায়? সিলেট। কাজেই কবিতা বলুন, বাংলার গদ্য বলুন, বাংলার মানে গদ্য সাহিত্য বলুন, আমরা সিলেটিরা গর্ব করে বলতে পারবো যে রামমোহনের পর এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আগে যিনি বাংলা গদ্যে অবদান রেখেছেন, তার গ্রামের নাম এখনো কেউ চিনবে না বাইরে, জলঢুপ, তিনি শ্রীহট্টীয়। তো এই যে দিকটা সিলেটের সাহিত্য, তারপরে আমরা যখন আধুনিক যুগে আসছি তখন আমরা সৈয়দ মুস্তাফা আলীকে পাচ্ছি। সেটাকে আমরা শ্রীহট্টের সাহিত্য বলবো না, কারণ সেটা কলকাতায় বসে লিখেছেন। কিন্তু হাসন রাজার যে সুর, হাসন রাজার যে বিষয়, আব্দুল করিমের যে বিষয়, রাধারমণের যে বিষয়, এই বিষয়ের মধ্যে শ্রীহট্টীয় সুর, শ্রীহট্টীয় সংস্কৃতি ভাষা পেয়েছে। আপনারা বলবেন শ্রীহট্টীয় সংস্কৃতি কি? আমি খুব সংক্ষেপে বলছি, কারণ সময় খুব কম। যে সিলেটের দুজন মহাপুরুষ একই সুরে বাধা পড়েছেন। একজন হচ্ছেন শাহজালাল সুফি ঘরানার। সুফির মূল বিষয় হচ্ছে প্রেম, ঈশ্বরের সঙ্গে ইশক মহব্বত। সুফির হচ্ছে ওইটাই মূল বিষয়। এবং আমরা হিন্দুদের মধ্যে পাচ্ছি শ্রী চৈতন্য, যিনি প্রেমের ঢেউয়ে শ্রীহট্ট নয়, একেবারে পশ্চিমবঙ্গকে ভাসিয়ে নিয়ে গিয়েছিলেন। দুজনেরই সুর এক, সেটা কি? প্রেম। এবং এই প্রেম কোনো দৈহিক প্রেম নয়, কোনো পার্থিব প্রেম নয়, কোনো পার্থিব নায়ক নায়িকার প্রেম নয়। এই প্রেম হচ্ছে সেই ঈশ্বরের প্রেম, বৃহতের প্রেম। তো এইখানে এই যে মহাপুরুষদের মধ্য দিয়ে যে সুর ক্রমে ক্রমে ধ্বনিত হয়ে উঠল, তার মধ্যেই এলেন রাধারমণ ধর, আব্দুল করিম, হাসন রাজা, অনেকেই এলেন। এবং সিলেটি সাহিত্যের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে কোনো হিন্দু মুসলিম দুই দলই আছেন, কিন্তু কোনো সাম্প্রদায়িক সুর ধ্বনিত হয়নি। এটা আমরা গর্ব করে বলতে পারি যে বৃহৎ বাংলার বুকে থেকে যে কোনো সাম্প্রদায়িক সুর ধ্বনিত হয়নি। কারণ হাসন রাজাও লিখছেন রাধাকৃষ্ণকে নিয়ে, খানাই তুমি খেইর খেলাও খেনে। আব্দুল করিমের গান গাওয়া হচ্ছে। এবং এই যে সঙ্গীত, আমি আপনাদের একটু বলে রাখি যে বর্তমানে কলকাতায় যে আমাদের যে আছে, মানে টিভির যে প্রোগ্রামগুলো হয়, সেখানে যখনই কোনো লোকগীতি গাওয়া হয় তার প্রায় 80% সঙ্গীত হচ্ছে শ্রীহট্টের। শুধু তাই নয়, আজ এক সপ্তাহ আগে আমি নিজেও জানতাম না সঙ্গীতটির লেখককে। সেখানে প্রশ্ন করা হলো যে একটা গান আছে যে তুই হাত বান্ধিবি পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে, এই একটা গান আছে। সেই কলকাতা টিভিতে এই সঙ্গীতের লাইনটি বলে বলা হচ্ছে এটি কার লেখা। আমি নিজেও পারতাম না, কিন্তু তখন একজন বললেন এটা আব্দুল করিমের লেখা। তার বলা হলো যে হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। তো এখন কলকাতাতেও সেই আমাদের সঙ্গীত নানাভাবে, আমাদের সংস্কৃতি এবং এটা আমাদের সাহিত্যের অঙ্গ, সেটা প্রাধান্য পাচ্ছে। এর একটা কারণও আছে, সেটা হচ্ছে কালিকা প্রসাদ ভট্টাচার্য। তিনি সেটা মিডিয়াতে প্রচার করেছিলেন, মারাত্মকভাবে একদম মাতিয়ে দিয়েছিলেন, কিন্তু তাকে অকালে চলে যেতে হলো
তো সিলেটের সাহিত্য সেই প্রাচীন যুগ থেকে যদি আমরা ধরি, তাহলে আমরা দেখব যে আরেকটি কথা আছে যেটা এখনো আমি তথ্য পাইনি, যে প্রথম একটা জেলার ইতিহাস লেখা হয়েছে শ্রীহট্টকে নিয়ে, শ্রীহট্টের ইতিবৃত্ত, অচিন্ত বাবুর লেখা। না, রাখুন, নামটা এখন ঠিক চট করে মনে পড়ছে না। আচ্ছা, যাই হোক, শ্রীহট্টের ইতিবৃত্ত। এবং এটা এক জায়গায় পেয়েছি যে এটাই নাকি বৃহত্তর বঙ্গে প্রথম কোনো এক জেলার ইতিহাস। তো এটা নিয়ে আমি দাবি করতে চাই না, কারণ এ নিয়ে অনেক ঘাটতে হবে, দেখতে হবে যে বর্তমান বাংলাদেশের অন্য কোনো জেলার ইতিহাস লিখিত হয়েছিল কিনা, বা বর্তমান পশ্চিম বাংলার অন্য কোনো জেলার ইতিহাস লিখিত হয়েছে কিনা। আমি এখন পর্যন্ত যে ইতিহাসগুলো পেয়েছি সেগুলো কিন্তু শ্রীহট্টের ইতিবৃত্তের পরে লেখা। কাজে এইসব ক্ষেত্রে এই যে ইতিবৃত্ত লেখা হলো সেটাও হচ্ছে সাহিত্যের একটা অঙ্গ। এসব ক্ষেত্রে সিলেট মানে দুই বাংলার মধ্যে আমরা বলতে পারি যে সিলেটিজ আর অলসো বেঙ্গলি, সিলেটিজ লিটারেচার আর অলসো বেঙ্গলি লিটারেচার উইথ এ ডিফারেন্স। আমাদের সুর আলাদা, আমাদের সুর প্রেমের সুর, আমাদের সুর পাগলামির সুর। রবীন্দ্রনাথ বলেছিলেন যে যাদের তার মাথার তার খুব প্রবল মানে আকর্ষণে যদি ছিঁড়ে যায় তাহলে তারা পাগল হয়ে যায়, যে মাথার তার ছিঁড়ে গেছে সে পাগল। আর যাদের তার এত আকর্ষণে অভূতপূর্ব সুরে বেজে উঠে তারাও পাগল, তবে তারা কবি, তারা স্রষ্টা। তো শ্রীহট্টে এই পাগলামির অভাব নেই। আমরা যখনই শ্রীহট্ট সংস্কৃতি নিয়ে আমরা বলি তখন আমরা বলি যে শ্রীহট্টে অনেক পাগল আছেন। সেই পাগল শুধু স্যারের কি স্যার অমলেন্দু স্যার বোধহয় ডিসকানেক্ট হয়ে গেলেন। জিয়া ভাই মনে হচ্ছে আমাদের আবুল ফতিহ ফাত্তা স্যারকে যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসলে সবারই আমি ছাত্রী সম, এই জন্য স্যার আমাকে বলেছিলেন যে উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের মিটিং এ আছেন, আমাকে এটা লাস্ট জানিয়েছিলেন। তারপরে বলেছিলেন যে আমি শেষ করে যুক্ত হচ্ছি। আচ্ছা, তো আমরা হ্যাঁ নিশ্চয়ই সাথে যুক্ত হবেন। অমলেন্দু যদি আবার আসেন, তার বক্তব্য তো এখন শেষ। আসলে বিশ্বদেব, অমলেন্দু এদের বক্তব্য শুনে না আমাদের থামাতে ইচ্ছে করে না। মানে এত চমৎকার ভাবে তারা বলে যাচ্ছেন আমাদের কথা, আমাদের সাহিত্যের কথা, আমাদের সংস্কৃতির কথা। অমলেন্দু তো সুপারস্টার। ও কলকাতা সিলেট সম্মেলন নিউ ইয়র্কে গিয়েছিলেন, সিলেট সম্মেলন কানাডায় গিয়েছিলেন। আমি বিশ্ব সিলেট সম্মেলন আমরা যেটা বুঝি আমেরিকা কানাডাতে হয়েছিল, অমলেন্দু একমাত্র গিয়েছিলেন দুইখানে। তো সে আমাদের খুব এত এত জ্ঞান তার, তো আমরা তাকে মিস করছি। ফাত্তা যদি থাকেন ফাত্তাকে আমরা শুনবো, আর ফাত্তা যদি না থাকেন তাহলে রুমান তুমি আলাপ করতে পারো যে আমাদের প্রতিবন্ধকতা কিছু আছে কিনা। হ্যাঁ জিয়া ভাই, আসলে আমরা শুনছিলাম, আমি অমলেন্দু স্যারের বক্তব্য আজকেই প্রথম শুনলাম, এর আগে আর শুনিনি। স্যার খুবই সত্য কথা বলছেন, মানে খুবই যে বিষয়গুলোতে আলোকপাত করেছেন আর কি। আমরা যদি এখন টেলিভিশন দেখি বা মিডিয়ায় দেখি যে সিলেটি গানেরই জয় জয়কার, তো এই কিন্তু সেদিক থেকে যদি এখন বলি যে বর্তমানে আসলে আমরা জাতীয়ভাবে বৈশ্বিক ভাবে সিলেটকে কতখানি উপস্থাপন করতে পারছি বা কতখানি প্রতিনিধিত্ব করতে পারছি, আমাদের অতীত ঐতিহ্যের তুলনায় মনে হয় সেটা একটু খুব বেশি উল্লেখযোগ্য কিছু নয়। তো যে বিষয়টি আজকের আলোচ্য বিষয় ছিল যে আমাদের প্রতিবন্ধকতাগুলো কোথায় এবং আমাদের এটা কিভাবে প্রসার হতে পারে। আমি একটু আগে জিয়া ভাই যে আগের সেশনটা হলো, আমি মন্ত্রী মহোদয়ের কথা শুনছিলাম যে অবকাঠামোগত অনেক উন্নয়ন হচ্ছে, অনেক উন্নয়ন হচ্ছে। একেবারে কক্সবাজার থেকে সুনামগঞ্জকে সংযুক্ত করার, ময়মনসিংহ থেকে সিলেটকে সংযুক্ত করার, নানাভাবে আমরা সারা বাংলাদেশকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছি অবকাঠামোগত ভাবে। কিন্তু মানবিক মানুষ তৈরিতে আমাদের সাংস্কৃতিক যে বিকাশ, সেই বিকাশে যে পৃষ্ঠপোষকতা দরকার, আমরা সেই পৃষ্ঠপোষকতা পাচ্ছি কিনা।
আমরা তো এখনো, আমরা যারা সংস্কৃতি কর্মী সিলেট অঞ্চলের, আমরা এখনো তো ঘরের কে বনের মোষ তাড়াই। কিন্তু আমি গর্ব করি এই জন্য যে আমার মধ্যে সেই দায়বোধ বা দায়বদ্ধতা আমাদের কিছু কিছু তরুণের মধ্যে এখনো আছে বলে আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু যে অবস্থা দাঁড়িয়েছে, আগামী 10 বছর পরে আমরা সেই জায়গাটিতে থাকবো কিনা, আদৌ আমরা সিলেটের কোনো সাহিত্য সংস্কৃতি নিয়ে জাতীয় পর্যায়ে বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করতে পারবো কিনা, এটা কিন্তু আমরা মানে এখনই সন্দেহ প্রকাশ করছি। কারণ পৃষ্ঠপোষকতা খুবই কম, চর্চা খুবই কম। এখন এর প্রসারে কি করা যেতে পারে, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি, এই বিষয়টি নিয়ে কথা বলতে পারি, বিজ্ঞজনের মতামত নিতে পারি, যে আমরা আমাদের সিলেটের যে অতীত ঐতিহ্য আছে তাকে ধারণ করে যদি ভবিষ্যতের দিকে যেতে চাই, ভবিষ্যৎকে উজ্জ্বল করতে চাই, আমাদের কি কি আহ দরকার বা কি কি পদক্ষেপ নেওয়া উচিত এই মুহূর্তে, এই বিষয়গুলো আসলে খুবই জরুরি জিয়া ভাই আমার কাছে মনে হচ্ছে। আমাদের এই আলোচনাটা আসলে সবেমাত্র শুরু। তুমি যেটা বলেছো সেটা আমরা করার চেষ্টা করছি। বিশ্ব সিলেট সম্মেলন থেকে আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে যে এই দুঃসময় যখন সংস্কৃতি মনে না হলে সম্প্রতি হবে না, এই সময় এটাকে আমরা কিভাবে দেশে বিদেশে মানুষ এটাকে একটা অবকাঠামো তৈরি করতে পারি। তো আমাদের কিছু আইডিয়া আছে, আমরা চিন্তা ভাবনা করছি। এবং আজকে আমাদের দুজন অতিথি, সফির সেতু, ও আসার কথা ছিল কিন্তু অসুস্থ হয়ে গেছে, আর ফাত্তা মনে হয় ঢুকতে পারছেন না। কিন্তু আমাদের যেটা মোটামুটি যেটা আলাপ আজকে অনুষ্ঠানে আমরা দুজনকে পেলাম, চমৎকার শুনলাম। এবং তুমি যেটা বলছো আসল কথা, যে আমাদের বিশ্ব সিলেট সময়ের একটা উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিভাবে সাংস্কৃতিক অবকাঠামো তৈরি করার জন্য পৃষ্ঠপোষকতা করা। আমরা চেষ্টা করতে চাচ্ছি যারা বাইরে আছে, যারা দেশের জন্য মন কাঁদে, তারা যেন তাদের ডিস্ট্রিক্টে, হবিগঞ্জের মানুষ হবিগঞ্জে, সুনামগঞ্জেের শুনুন, এইভাবে করে যদি আমরা অনুপ্রাণিত করতে পারি এবং দিক নির্দেশনা দিতে পারি, তাহলে কিন্তু আমাদের এই ব্যবসা বা অন্য শিল্প বা যেগুলো পিছিয়ে আছে তার সাথে সাথে আমাদের মানবিক উন্নতিটা হবে, যেটা আমাদের ঐতিহ্য, যেটা অমরদী বললো, যেটা বিশ্ব বললো। এটা কিন্তু আমাদের এই সিলেট সম্মেলনের একটা উদ্দেশ্য। এবং আমরা আশা করব আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হবে। এবং রুমা যেটা বললো যে আমরা সামনে যেতে পারবো না, রুমারা যখন থাকবে না, তখন যে নতুন প্রজন্ম তারা কিছু শিখছে কিনা, শেখার কোনো মনোবৃত্তি কেন, আগ্রহ বা ক্ষেত্র তৈরি হচ্ছে কিনা, এবং তৈরি করার জন্য কি কি লাগবে সেটা আমরা রুমা সহ আমরা, আমাদের আবার খুব ভালো লেগেছে যে আমাদের সিলেটে 3 ঘন্টা যে অনুষ্ঠান তারা করলেন, সমস্ত সাংস্কৃতিক জোট এক হয়ে, উদাহরণ সিলেটে কিন্তু এটা এখনো আছে। এটার আমরা, এবং জিয়া ভাই আমরা সিলেট নিয়ে গর্ব করতে পারি যে দেখেন এই যে বাংলাদেশি সম্প্রতি একটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা হয়ে গেল, আমরা গর্ব করি এই জন্য যে আমাদের সিলেট তার বাইরে ছিল, সিলেটের কোথাও কোনো গন্ডগোল হয়নি বা কোনো রকম মানে সাম্প্রদায়িকতা বা কোনো উন্মত্ততা আমরা দেখিনি। তো এই জায়গাটা তো আমাদের গর্বের জায়গা, আমরা এই জায়গাটা ধরে রাখতে চাই আগামীতেও। এটা যে আরেকটু আমি প্রায় বলি, একই কথা বারবার বলি, যে 1875 যখন সিলেটকে বেঙ্গল থেকে ভাগ করে আসামে দেওয়া হলো, আসামেরা তখন থেকে সিলেটের বাঙালিদের খেদাত, তারা পছন্দ করতো না। তখন হিন্দু মুসলিম সব কিন্তু এক পরিবারের মতো ওই সময় থেকে এই গড়ে ওঠার মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়েছে এত শক্ত যে আজকে পৃথিবীর যে কোনো জায়গায়, কলকাতা, বোম্বে, আমেরিকা, তারা কিন্তু টানটা প্রবল। এটা এমনি হয় না, এটা একটা ঐতিহাসিক কারণ ছিল। এটাকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে একটা মডেল তৈরি করতে পারবো। তো আজকে আমার মনে হয় যে আমাদের আগের সময়টা একটু বেশি নয়, এই সময়টা আমরা দুজন বক্তাকে পাই নাই যদিও, কিন্তু ডক্টর ফাত্তা এবং সেতু আমাদের সাথেই থাকবে। আমরা ভবিষ্যতে নিশ্চয়ই এই ব্যাপার নিয়ে খুব জরুরি ভাবে আবার যুক্ত হব। হ্যাঁ জিয়া ভাই, আপনি যে কাজটা করছেন আমরা আসলে আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি সারা পৃথিবীর সিলেটিদেরকে একটি প্ল্যাটফর্মে এবং একটি মঞ্চে নিয়ে আসতে পেরে সংযুক্ত করতে পেরেছেন, এবং যে স্লোগানটি আপনারা নিয়েছেন বা আমাদেরকে দিয়েছেন যে এটি কোনো প্রতিষ্ঠান নয়, এটি একটি আন্দোলন। আসলে এই আন্দোলনের মাধ্যমে আমরা ভবিষ্যতে আরো পথ প্রদর্শনা পাবো আপনাদের কাছ থেকে, এবং আপনারা আমাদেরকে অনুপ্রেরণা দেবেন, আমরা সিলেটকে নিয়ে গর্ব করব, আরো এগিয়ে যাব।
এই প্রত্যাশাটা আজকে এই অনুষ্ঠান থেকে আমরা রাখতে চাই। নিশ্চয়ই আমরা তোমাদের সবার কাছে কৃতজ্ঞ এই জন্য যে আমরা তো করতে পারতাম না, তোমাদের সবার যদি সহযোগিতা, এত কম সময়ে সবাই সংযুক্ত হওয়ার চেষ্টা করছো প্রাণ থেকে, কারণ তুমি বুঝেছো এটা আমাদের একই পথ। তো অনেক ধন্যবাদ রুমা সঞ্চালনা করার জন্য, অমলেন্দু, ডক্টর অমলেন্দু, ডক্টর বিশ্বদেব, এবং যদি মিস করছে ফত্তা এবং সেতু, তাদের সাথে আমার আগে দেখা হচ্ছে সিলেট সম্মেলনে। সেতু কলকাতায় গিয়েছিল, আর ফত্তা এসেছিলেন আমাদের দেশে বিদেশিতে, আবার দেখা হবে। তো আজকে আমরা এখানে শেষ করি, আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। অনেক ধন্যবাদ সবাইকে, আমরা পরবর্তী অনুষ্ঠানে এক্ষুনি চলে যাব।